আজকে আইসিটি কোশ্চেন করা হবে। দেখো, 7 তারিখে এটা এক্সাম হয়েছিল, 7ই ডিসেম্বর, ফার্স্ট শিফট। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন। এই টাইপের একটা অঙ্ক প্রতিটা আইসিটির যে 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন প্রতিটাতেই আসছে। ঠিক আছে, সেই জন্য এই টাইপের কোশ্চেনটা ভালো করে করা শিখে নাও। না পারলে অনেক আগের দিনও বলেছি, এরকম যদি প্রিভিয়াস ইয়ার দেখো, 25 থেকে 30টা কোশ্চেন পেয়ে যাবে। কারো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা আছে? দাদা আমার, কোথায় বুঝতে পারোনি বলো। আমি কোয়েশ্চেনটাই বুঝতে পারিনি। মানে এই অঙ্কগুলো, আইসিটির অঙ্কগুলো খুব প্রবলেম হচ্ছে। দাদা স্ক্রিনশট দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? বাকি স্ক্রিন হ্যাঁ শেয়ার করো। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, আলিসা হ্যাজ, মানে এখানে কি হচ্ছে, ডেটা পাঠানো হচ্ছে, সিম্পলি ডেটা পাঠানো হচ্ছে। আলিসা হ্যাজ এগ্রি টু সেন্ড খুশি টু 20 মেগাবাইট, মানে মানে হচ্ছে কি 20 এমবি, আমরা যেটা নর্মাল এমবি বলি সেটা মেগাবাইট। 20 এমবি ফাইল একটা পাঠাবে। ঠিক আছে, বোথ হ্যাভ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড হোক আর এমনি নর্মাল আমাদের যে ইন্টারনেট হোক, যাই হোক, কোনো আমাদের ওইটা দরকার নেই। 20 এমবি ডেটা পাঠাবে। এবার যে স্পিড আছে বলছে আপলোড ডাউনলোড। এবার একজন দেখো, আমি তোমাদেরকে কোনো কিছু আপলোড করি, বলি না তোমাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। দু ধরনের স্পিড হয় ইন্টারনেটে, একটা হচ্ছে আপলোড স্পিড, একটা হচ্ছে ডাউনলোড স্পিড। যখন কোনো কিছু তুমি ধরো হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাচ্ছ মানে তুমি এটা আপলোড করছো। আর যখন তুমি ধরো আমাকে পাঠালে, তুমি আপলোড করলে, আমি তারপরে এখানে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবো। এরকম যে কোনো জায়গাতে একবার আপলোড হয়, একবার ডাউনলোড হয়। যে আপলোড যেটা স্পিড আছে সার্ভারের, সেটা কত, এখানে দেখো দিয়েছে, ব্রডব্যান্ড ট্রান্সফার রেট 1 মেগাবিট, এটা বাইট নয়, মেগাবিট পার সেকেন্ড আপ টু আপলোড। আপলোড করার জন্য এত। আর অ্যান্ড ফাইল 8 মেগাবিট পার সেকেন্ড টু ডাউনলোড। ডাউনলোড স্পিড কত, 8 মেগাবিট। ঠিক আছে, তো যখন আমি 20 এমবির একটা ফাইলকে আপলোড করব, কত স্পিডে করছি, 1 মেগাবিট। আর যখন ডাউনলোড করছি 8 মেগাবিট। এবার বলছে দুটোতে সময় কত লাগবে। প্রথমেরটা আপলোড আছে মানে এখানেও যে অপশনগুলো, প্রথমেরটা আপলোড আর দ্বিতীয়টা হচ্ছে ডাউনলোড। এবার কোনটা অ্যান্সার হবে? কারো অ্যান্সার এসেছে? আর অন্তরা দেখতে পাচ্ছ? অন্তরা বলছিলে স্ক্রিন দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ? কোশ্চেনটা মাঝে মাঝে এখনই আবার দেখতে পেলে, এখন আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমার দেখতে আমার পাচ্ছি সাইডে, না মাঝে মাঝে। আমার সাইড থেকে কি নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে? দাদা তুমি রেকর্ডিং করছো? হুম, রেকর্ডিং হচ্ছে। তুমি একবার না নেটটা অফ করে অন করে দেখো তোমার নেটওয়ার্ক। বাকি না, না। হ্যাঁ এখন আবার দেখতে পাচ্ছি। মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। দাদা ক্লাসটা আজকে রেকর্ডিং করছো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছ বা প্রবলেম হচ্ছে নাকি?
না স্যার। ও, ঠিক আছে। বাকিদের অ্যান্সার হয়েছে? সুস্মিতা, মল্লিকা অ্যান্সার হয়েছে? কেন হয় না কেন? সিম্পল, দেখো তুমি 20 MB একটা ফাইল আপলোড করবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, রাখো তুমি সেন্ড করছো মানে আপলোড করছো, ঠিক আছে? 20 MB একটা ফটো, এই মানে সে ফাইল আপলোড করছো, এমবি। এবার আমি এখানে কোশ্চেন ছাড়ো, আমি যদি বলি তোমার আপলোড স্পিড, যে তোমার ইন্টারনেট চলছে তার তোমার আপলোড স্পিড যদি বলি দু 2 MB, এখানেও এমবি বলছি আমি, মানে মেগাবাইট, বিট বলছি না, মেগাবাইট বলছি। তাহলে তোমার সময় কত লাগবে, কত সেকেন্ড? 1 সেকেন্ডে 2 MB তোমার স্পিড, 1 সেকেন্ডে 2 MB তোমার হচ্ছে স্পিড আছে, তোমার সময় কত লাগবে বলো? হ্যালো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগবে, কি করে পেলে? 20 MB যেটা তুমি যেটাকে পাঠাচ্ছ, এটা সেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কই, ডিস্টেন্স মানে সেই টাইমের অঙ্ক। যে 20 MB জিনিস পাঠাচ্ছ, প্রতি সেকেন্ডে 2 MB যাচ্ছে, তার মানে 20কে 2 MB দিয়ে ভাগ করবো, 20কে 2 MB দিয়ে ভাগ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু এবার এখানে যেটা আছে, আমার এমবি দেওয়া নেই, মেগা বাইট, বাইট আছে, মেগা সরি মেগা বিটস আছে, বাইট দেওয়া নেই, মেগা বিটস আছে। এইটা এখানে একটা কাজ, যে 1 মেগা বিট। এবার বিট থেকে আমাকে কি এবার দুটোকে একই এককে এই ছোট হাতের বি মানে হচ্ছে বিট, আর বড় হাতের বি মানে বাইট হয়ে যায়, ঠিক আছে? বিট থেকে বাইটে কনভার্ট করতে গেলে কি করতে হয়? আমাকে দুটো তো একই এককে রাখতে হবে, নাহলে কাটাকাটি করবে কি করে? আগের বারে দুটো একই এককে ছিল বলে আমি নর্মাল কাটাকাটি করে দিয়েছিলাম। একই এককে করার জন্য আমি নিচেরটাকেও কি করব, বাইটে কনভার্ট করব। আর বাইটে কনভার্ট করতে গেলে কি করতে হয়? উপরে 8 গুণ করতে হবে, ঠিক আছে? উপরে 8 গুণ করতে হবে। এবার তাহলে দেখো নিচে তো কিছু ক্যান্সেল হবে না, এবার উপরে 20 × 8 কত হয়ে যাবে? 160 সেকেন্ড। মানে হচ্ছে আপলোড করতে কত সময় লাগবে? 160 সেকেন্ড। আমাকে এবার বলো ডাউনলোড করতে কত সময় কত সেকেন্ড লাগবে ডাউনলোড করতে? অপশন দেখে নয়, অ্যান্সার বার করো তোমরা। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পারিনি। আরেকবার কেন? বলুন। কেন বুঝতে পারোনি? দাদা আরেকবার বলো। কোন জায়গাটা বুঝতে পারোনি? পুরোটা? হ্যাঁ। আচ্ছা, ভাগ করতে হচ্ছে এটা তো জানো, মানে বুঝতে পেরেছো তো, মানে কেন ভাগ করছি? না সেইটা ভাগই কেন করছি, গুণ কেন করছি না? হ্যাঁ 20 হবে মল্লিকা। ভাগই কেন করছি, যে 20 MB কে 1 মেগাবাইট দিয়ে, মেগাবিট দিয়ে কেন ভাগ করছি সেটা বুঝতে পেরেছো তো? না ভাগ কেন করছি সেটাও নয়। হ্যালো, রিপ্লাই দাও, নাহলে আমি কি করে বুঝবো? একবার প্রথম দিকে ভালো করে বলুন। প্রথম থেকে তোমরা, তোমাদেরকে যখন রেকর্ডিং ক্লাস দেখতে বলতাম আগে, তোমরা কিচ্ছু দেখো না। নর্মাল যেটা সেই এখানে প্রতিটা সেই টাইম ডিস্টেন্সের অঙ্ক, যদি টাইম ডিস্টেন্সের অঙ্ক একবারও না যদি করে থাকো তাহলে কিচ্ছু হবে না এখানে। আর এই জিনিসগুলো তো সহজ, মানে বেসিক জিনিস, ঠিক আছে? যে তুমি এই জিনিসটাকে পাঠাবে, 20 MB একটা ফাইল পাঠাবে, যেটা তোমাদেরকে আগেই বললাম, 20 MB তুমি একটা ফাইল পাঠাচ্ছ, পিডিএফ পাঠাচ্ছ আমাকে, ঠিক আছে? 20 MB, এমবি মানে হচ্ছে এখানে মেগা বাইট, ঠিক আছে? এবার এইটা তুমি, তোমার যদি 4 MB করে স্পিড হতো, ইন্টারনেটের স্পিড, তোমার ব্রডব্যান্ড আছে 25 স্পিড, তোমার 4 MB করে স্পিড আছে, তাহলে 1 সেকেন্ডে 4 MB যাবে, 2 সেকেন্ডে 8 MB, 3 সেকেন্ডে কত যাবে? 12, 4 × 16, 5 সেকেন্ডে 20 MB চলে যাবে, মানে তুমি 5 সেকেন্ডে তোমার পুরো ফাইলটা সেন্ড করতে পেরে যাবে তুমি। এটা হচ্ছে বেশি ফ্যাক্টর। আর কি করে বার করছি? যেইটা আমি পাঠাতে চাইছি, যেটা আমার ফাইলটার যেটা আহ, যত বড় ফাইল, 20 MBর ফাইল, সেইটা উপরে থাকছে, আর তোমার ইন্টারনেটের স্পিডটা নিচে থাকছে, ঠিক আছে? ইন্টারনেটের যে তোমার স্পিড সেটা নিচে থাকছে। তো ভাগ করলে তুমি আনসার পেয়ে যাচ্ছ। বাট এখানে যেটা তোমাকে, তাহলে এখানেও সেম জিনিস করতে হবে, উপরে যেটা ফাইল পাঠাচ্ছ সেটা
নিচে যেটা তোমার স্পিড, নিচে স্পিড কত, দুটো এখানে জিনিস আছে, একটা হচ্ছে আপলোড একটা ডাউনলোড। প্রথমে আমি আপলোড বার করছি। তো আপলোড বার করার জন্য কি করব, নিচে আপলোড স্পিড দিতে হবে। আপলোড স্পিড কত, 1 মেগা বিট, বাইট নয় মেগা বিট, ঠিক আছে, মেগা বিট, 1 মেগা বিট। এবার আগের বারে দুটোই এমবি ছিল বলে অ্যাকচুয়ালি আমি কাটিনি এখানে, কিন্তু দুটো এমবি কেটে যাচ্ছে আর সেখান থেকে সেকেন্ড অ্যান্সার চলে এসেছিল। কিন্তু এখানে একটা মেগা বাইট আর একটা মেগা বিট, দুটো আলাদা। তো আমাদেরকে একটা এককে কনভার্ট করতে হবে বিটকে। যে কোনো বিটকে বাইটে কনভার্ট করতে গেলে কি করতে হয়, তাকে বিট থাকলে তাকে 8 দিয়ে ভাগ করতে হয়। কেন 8 দিয়ে ভাগ করব, বলো, কেন 8 দিয়ে ভাগ করব? বিটকে বাইটে কনভার্ট করতে গেলে কেন 8 দিয়ে ভাগ করব? 1 বিট সমান 8 বাইট। 1 বিট সমান 1 বিট, 1 বাইট সমান 8 বিট। উল্টো বলছি, হুম। 1 বাইট, বিট, বিটকে বাইটে কনভার্ট করতে গেলে 8 দিয়ে কেন ভাগ করতে হয়, কারণ 1 বাইট সমান 8 বিট। তো এখানে 1 মেগা বিট আছে, আমি এটাকে বাইটে কনভার্ট করব, তাই 8 দিয়ে ভাগ করব। এবার ভাগের সময় এবার নিচে যে অ্যাকচুয়ালি ভাগ করতে গেলে তো নিচে লিখতে হয়। এবার এইটাই যখন আমি সলভ করবো তখন এটা অটোমেটিক্যালি এখানে উপরে গুণ হয়ে যাবে, তাই ডাইরেক্ট ওখানে উপরে গুণ করেছিলাম। তা সেটা তোমাদেরকে একটু ম্যাথে আগে, আমি পুরোনো ম্যাথের ক্লাসগুলো যদি দেখে থাকো, মনে থাকে, তাহলে ওইটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এইটা হয়ে গেল। এবার তার মানে নিচেরটাও আমার এমবিতে চলে এসছে, মেগাবাইটে চলে এসছে। এবার মেগাবাইট মেগাবাইট ক্যান্সেল হয়ে গেল, নিচে এক আছে মানে থাকা না থাকা সমান, 20 × 8 160, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একই রকম ভাবে বোঝা গেছে এবারে অন্তরা, মহুয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একই রকম ভাবে হ্যাঁ যখন দাদা, বুঝতে পেরেছি। ডাউনলোডটা করব, ডাউনলোডে কি হচ্ছে, সেম জিনিস, একই সেম ফাইল। এবার আমি ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য 20 MB, 20 MB হচ্ছে আমার ডেটাটা। স্পিড কত, 8 মেগা বিট, মেগা বিট হচ্ছে আমার স্পিড। এবার এটাকে আমাকে বাইটে কনভার্ট করতে হবে, সেই জন্য উপরে 8 গুণ করে দিলাম। এবার এখানে হচ্ছে তার মানে এবার দুটোই বাইট হয়ে গেছে, তো দুটোই বাইট ক্যান্সেল হয়ে গেল, 8 8 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 20, মানে 20 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেছে? কারো অসুবিধা? না স্যার। দেখো এবার এই টাইপের যে অঙ্কগুলো ম্যাক্সিমাম জায়গাতে সময়, কত সময় লাগবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করে। যখনই সময় জিজ্ঞাসা হচ্ছে মানে তুমি যেই ফাইলটাকে পাঠাচ্ছ সেই ফাইলটা উপরে থাকবে, আর নিচে স্পিড থাকবে, কত স্পিডে তোমার ফাইলটা যাচ্ছে। তোমরা ইন্টারনেট ইউজ করো, আমি ইউজ করি, যখন ফোনের উপরে লেখা থাকে না যে 100 কেবি করে স্পিড হচ্ছে এমন লেখা থাকে না, সেইটাই হচ্ছে এখানে স্পিড। এবার এখানে এমবি বিট লেখা থাকছে, মেগা বিট স্পিড হচ্ছে। ঠিক আছে, আর এরকম করে প্র্যাকটিস করো, যাদের প্রবলেম হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না। নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে তোমার প্রিন্টার থেকে কোশ্চেন এসেছে, মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকেই বলতে পারো। কম্পিউটার যে প্রথমে ইনপুট আউটপুট ডিভাইস আছে সেখান থেকে কোশ্চেন আছে।
আর অ্যান্সার হয়েছে? প্রথমে ফাঁকা জায়গাটাতে কি হবে, ড্যাশটাতে? বি। ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড তো খুবই সহজ ছিল। অ্যান্ড ড্যাশ অ্যালাউ টু ইউজার টু রাইট অন এ সারফেস ইউজিং এ পেন, and the text and drawing can then be captured and stored for later use এখানে দশমিক হবে, সেটা মানে পয়েন্ট হবে, সরি নেই। তো এটা সিম্পলি ওইটাই বলা হচ্ছে যে হোয়াইট বোর্ড, ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড বলতে যেটা তোমাদের আগে ক্লাস করতাম ওই ওই হোয়াইট বোর্ড নয়, এটা তো নর্মাল হোয়াইট বোর্ড। ল্যাপটপে যে হোয়াইট বোর্ড ইউজ করা হয় সেখানে আমি ড্রয়িং করতে পারি, টেক্সট লিখতে পারি, যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে, ল্যাপটপে কম্পিউটারে যেটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড, ঠিক আছে। তো এরকম রাইটিং এর জন্য কোনো কিছু হলে সেটা হচ্ছে ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড হয়ে থাকে। তো বি এরটা হবে, প্রথমেরটা বি। তো অটোমেটিক্যালি দুটো অপশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কি আছে, অ্যান্ড ড্যাশ প্রিন্টার, কি ধরনের কোন প্রিন্টারটা হবে, এখানে দুটো প্রিন্টার আছে, একটা ইঙ্কজেট, একটা হচ্ছে লেজার, ঠিক আছে, ইঙ্কজেট আর লেজার প্রিন্টার আছে। প্রডিউস এ হার্ড কপি অফ ডকুমেন্ট ইউজিং ড্যাশ অ্যান্ড পায়োজো ইলেকট্রিক টেকনোলজি, একটা টেকনোলজি এটা। তারপর আবার আছে ড্যাশ অ্যান্ড প্রিন্টার, মানে দু ধরনের প্রিন্টারটা এখানে কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা এ আর একটা হচ্ছে, একটা এ আর একটা সি আছে তোমাদের। যদি, হ্যালো, কারো কিছু কিছু বলছে কেউ? সুস্মিতা, তোমার মাইক অন আছে, আওয়াজ আসছে। তোমাদের যদি কারো ডাউটও থাকে এখানে একটুখানি বুদ্ধি করতে হবে। দেখো দুটোতেই প্রথম অপশন গুলো প্রিন্টার আছে, মানে এইটা তো এ অপশন হয়ে গেছে প্রথম অপশনটা। সুমিতা, তোমার মাইকটা অন আছে। হ্যালো সুস্মিতা, যেটা বলছিলাম, তো বি এখানে হোয়াইট বোর্ড হয়ে গেছে। এর পরের অপশন দেখো, এখানে এ আছে, এ তে ইনজেট আছে, ইয়েতে থার্মাল বাবেল আছে। দুটো প্রিন্টার আছে, দুটো প্রিন্টার তোমরা যদি একটু অপশন ভালো করে দেখো এইটাই অ্যান্সার হবে, তুমি না জানলেও করতে পারছো, একটু দেখতে হতো যে হ্যাঁ একটা ছেড়ে দিয়ে আর একটা অপশনে প্রিন্টার, অন্য অপশনটাতে মানে এই অপশনটাতে সেই জিনিসটা নেই, মানে দুটো প্রিন্টার পরপর যে সিকোয়েন্সে আছে প্রথম অপশনটাতে নেই। তুমি কিছু না জানলেও এটা অ্যান্সার এইভাবে করতে পারছো, একটুখানি বুদ্ধি লাগাতে হবে এখানে, ঠিক আছে। অনেক সময় কি হয় অ্যান্সার তোমার দেয়াই থাকে, তুমি না জানলেও অ্যান্সার করতে পারবে, কিন্তু তোমাকে বুদ্ধি ইউজ করতে হবে, যদি বুদ্ধি না ইউজ করো কিচ্ছু হবে না। তো এটা যেটা আছে এখানে ইঙ্কজেট হবে। ইঙ্কজেট প্রিন্টারে কি করা হয়, আহ, কোথায় গেল, থার্মাল বাবেল, থার্মাল বাবেল বলতে এখানে তোমার যে কালিটাকে ইউজ করা হয় ইঙ্কজেট প্রিন্টারে, তোমরা জানো ইঙ্ক ইউজ করা হয়, ইঙ্কজেট মানে হচ্ছে ইঙ্ক ইউজ করে করা হয়। তো থার্মাল বাবেল ইউজ করা হয়, বা ওই কালির যে বাবেলটা হবে সেটা ইউজ করা হচ্ছে। তারপরে ড্যাশ প্রিন্টার, এখানে লেজার প্রিন্টার হবে। ইউজ এ রোটেটিং ড্রাম, রোটেটিং ড্রাম ইউজ করা হয় এবং প্রিন্ট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বি এরটা রাইট অ্যান্সার, বি এরটা রাইট অ্যান্সার। নেক্সট, সেকেন্ড অপশনটা প্রথমে আমাকে সবচেয়ে বলো, সেকেন্ড অপশনটা ঠিক না ভুল, তারপরে প্রথম অপশনে যাবে। এটা ঠিক। বাকিটা বলো। সুমিতা এটা বলেছে, ঠিক। সুমিতা বলেছে বলে ঠিক হবে তার কোনো মানে নেই, ভুলও হতে পারে, তোমরা নিজেরা ভেবে বলো। ইলেকট্রিসিটি সকেট ছাড়াও তো ল্যাপটপ চলে না? সেটাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। ওকে, তা গোটা কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো, 13 নম্বর ঠিক কোয়েশ্চেনের হবে। অ্যান্সার কি, 13 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বলো এবার। An output device that creates an object by building layer upon layer of material is called 3D printer. It is widely used in CAD application. Computer aided design, CAD এর ফুল ফর্ম কম্পিউটার এডেড ডিজাইন, মানে কম্পিউটারের সাহায্যে যে ডিজাইন বানানো হয় সিম্পলি।
আগে ডিজাইন পেন্সিল আর কাগজে বানানো হতো, এখন কি করা হয় কম্পিউটারের মধ্যেই ডিজাইন বানানো হয়। এবং এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে, যেমন টাইপিং করার জন্য ওয়ার্ডে টাইপিং করা হয়, আমি তোমাদের পিপিটি বানাই, পাওয়ার পয়েন্টে বানাই, সেরকম এই ডিজাইন বানানোর জন্য ক্যাড অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। আচ্ছা, দুটোই ঠিক বলছো, ঠিক আছে। দেখো, an output device that creates an object by material layer upon বা clear material of 3D printer, মানে 3D প্রিন্টারে যেটা করা হয়, 3D প্রিন্টারে এটাই তো করা হয়, এখানে কিছু বানানো হয়। 3D প্রিন্টারে নর্মাল আমরা যে প্রিন্ট করি, 2D প্রিন্টার যেটা প্রিন্ট করি, 2D প্রিন্টারে প্রিন্ট করা হয়, সেখানে কিছু হয় না, মানে যে যেমন নর্মাল জিনিস। কিন্তু তুমি 3D প্রিন্টারে যদি একটা মাউস প্রিন্ট আউটে দাও, পুরো মাউসের মতনই একটা প্রিন্ট হবে, একটা ওখানে কিছু যেরকম যে মেটেরিয়ালের তুমি ইউজ করবে, সেই মেটেরিয়ালের একটা মাউস পুরোপুরি অরিজিনাল মাউসের মতন বেরিয়ে আসবে। কাজ করবে না, কারণ এটা তো প্রিন্টার, মানে প্রিন্ট হচ্ছে তো একটা মেটেরিয়ালের জাস্ট খেলনার মতন বানানো হবে সেটা। আর এতে এই 3D প্রিন্টারে এই ক্যাড অ্যাপ্লিকেশনটাও ইউজ করা হয়, ঠিক আছে, কারণ এটা ডিজাইন। বা তুমি যেই জিনিসের প্রিন্ট আউট করছো, তার তো একটা ডিজাইন অবশ্যই তোমার মনের মতন তুমি যা বানাতে চাইছো সেটা বানাবে, ডিজাইন বানাবে। তো সেই জন্য ক্যাড অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয়। আর দ্বিতীয়টা তো তোমরা বললেই, ল্যাপটপ আমরা উইদাউট প্লাগ ইলেকট্রিকে প্লাগ না গুঁজেও করতে পারি। এটা আসলে অ্যান্সার প্রথমেরটা। রোম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সব মানে খুব সহজ সহজ কোয়েশ্চেন, আইসিটি থেকে এসেছে। রোম সম্পর্কে জিজ্ঞাসা করেছে। ডেসক্রাইবিং রোম ইজ or art টু, কোনগুলো ঠিক? It stores the program and data that can currently in use. It is used to boot up the computer when power is turned on. Its content are written when power is turned off. Data বলছো BC। ওকে ওকে, ঠিক আছে। যেটা রাইট অ্যান্সার BC, প্রথমেরটা হবে না। ইট ইজ স্টোর প্রোগ্রাম অ্যান্ড ডেটা আর কারেন্টলি ইন ইউজ কোনটা হবে? র্যাম রোম কি হবে? র্যাম হবে, তাই তো। কারেন্টলি যে আমি যেমন এখন র্যাম। কাজ, হ্যাঁ, তো কারেন্টলি যেটা ইউজ হচ্ছে, মানে এখন যেটা ইউজ করছি সেটা র্যাম স্টোর করে থাকে। আর রোম পার্মানেন্টলি স্টোর করে থাকে। আচ্ছা, রোম ভোলাটাইল হবে না নন ভোলাটাইল হবে? নন ভোলাটাইল। রোম রোম নন ভোলাটাইল আর নন র্যাম ভোলাটাইল। ভোলাটাইল। হ্যাঁ ঠিক আছে, র্যাম ভোলাটাইল, রোম নন ভোলাটাইল, ঠিক আছে। আর রোম হচ্ছে বুট আপের জন্য ইউজ করা হয়। বুট আপ মানে রিস্টার্ট বলতে পারো, স্টার্ট রিস্টার্টে। আপ রুটিন। হ্যাঁ, স্টার্ট আপ রুটিন, যেটা ওখানে তোমাদের পিডিএফে স্টার্ট লেখা থাকে, স্টার্ট আপ রুটিনের জন্য রোমটাকে ইউজ করা হয়। আর বুট আপের জন্য, মানে একই জিনিস, বুট আপের জন্য ইউজ করা হয়। এটা ভালো মানে পয়েন্ট, যে বুট আপ বা স্টার্ট আপের জন্য কোন মেমোরি ইউজ হয়, বা রিসেটের জন্য আমরা যে রিসেট করি, সরি রিসেট নয়, রিস্টার্ট যে করি ল্যাপটপকে, তো মানে কম্পিউটার আর ল্যাপটপ চালানোর সঙ্গে সঙ্গে যে মেমোরিটা ইউজে আসে, প্রথম র্যাম ইউজে আসে না, রোমটাই প্রথমে মানে ইউজ করা হয়, তারপরে স্টার্ট হয়ে যাওয়ার পর র্যাম কাজ করতে শুরু করে। আর এটা ঠিক আছে, এটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরও তুমি ডেটাকে থেকে যাবে, ডেটা লস হবে না, ডেটা লস হবে না। এটাও সহজ কোশ্চেন, কালকেই হয়েছে আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সম্পর্কে। এইচটিটিপি কি হবে, ইউআরএল কি হবে, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস? আইসিটি এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার খুব বাইরে থেকে কোয়েশ্চেন কমই আসে, মানে আউট অফ সিলেবাস বা একটু ভিতর থেকে কোয়েশ্চেন খুবই কম আসে, যেগুলো পড়েছো সেইগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, মাঝে মাঝে একটা দুটো একটু ডিটেলসে, আইসিটির ডিটেলসে চলে যায়, নতুন নতুন যে টেকনোলজি আছে তার উপর বেস করে কোয়েশ্চেন দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম তো ওই মেমোরি, ভাইরাস, এইগুলো থেকেই কোয়েশ্চেন দেয়। দিয়ে একটা বলছো, সুমিতা এ। বাকি বাকিদের অ্যান্সার? তিনজন দিয়েছে, বাকিরা বলো।
এইচটিটিপি কি হবে? এইচটিটিপি ফুল ফর্ম কি? হাইপারটেক্সট হাইপারটেক্সট ট্রান্সফার ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল। হাইপারটেক্সট হাইপারটেক্সট, ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, কোনটা হবে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল? আমার মনে হচ্ছে দুইটাই হবে। মনে হচ্ছে এখানে একটাই প্রোটোকল আছে, আর কোনো প্রোটোকল দিয়েছে? সবচেয়ে তো সহজ কোশ্চেন, কোনো প্রোটোকল আর নেই। যদি 2-3টে প্রোটোকল থাকতো আমি বলতাম যে হ্যাঁ ডাউট হচ্ছে, কনফিউশন হচ্ছে। বাকিগুলো তো আর কিছু প্রোটোকলই নেই। দ্য মেন প্রোটোকল দ্যাট গভর্ন দ্য ট্রান্সমিশন অফ ডেটা ইউজিং দ্য ইন্টারনেট। তো এইচটিপি প্রোটোকল ইন্টারনেটে ডেটা ট্রান্সফারের জন্য, ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়ে থাকে। তো একটাই ছিল, একটা এখানে হয়ে গেল। তো দ্বিতীয়টা রাইট অ্যান্সার। আর কিছু দেখার দরকার নেই, পরীক্ষা হলে মার্ক করে বেরিয়ে চলে আসবো। মানে নেক্সট কোশ্চেনে যাও। ঠিক আছে, বাকি আর কিছু দেখার দরকারও ছিল না। ইউআরএল কি হবে? ইউআরএল হচ্ছে দ্য ওয়েবসাইট অ্যাড্রেস দ্যাট ইজ টাইপ ইনটু দ্য অ্যাড্রেস বার। আমরা যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা টাইপ করি কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য, তো ইউআরএল হয়ে গেল। ম্যাক অ্যাড্রেস কি হয়? দেখো, ম্যাক অ্যাড্রেস ম্যানুফ্যাকচার দ্বারা তৈরি করা হয়। আগের দিনও বলেছি, এটা হচ্ছে যেখান থেকে তৈরি হচ্ছে যেই জিনিসটা, সেখান থেকে হয়ে আসে, প্রোভাইডেড বাই ম্যানুফ্যাকচার। আর আইপি অ্যাড্রেস এটা ইন্টারনেট দিয়ে থাকে, মানে নেটওয়ার্ক, তুমি অনলাইনে যে নেটওয়ার্ক ইউজ করছো তার থ্রু তুমি একটা আইপি অ্যাড্রেস পেয়ে থাকো। ঠিক আছে, প্রোভাইডেড বাই নেটওয়ার্ক। কার প্রবলেম? তুমি তা বি করেছিলে কেন? নেক্সট। আমি তো এই করেছি। আচ্ছা, কে বি করেছিল? অন্তরা বি করেছিল, সরি, অন্তরা বি করেছিল। হ্যাঁ দাদা, ওই মাঝের বি আর সি অপশন দুটো দেখে আমি করে দিয়েছিলাম। মাঝের অপশনগুলো দেখে কোন সোয়াম হবে। ব্যায়াম হবে? দেখে ভালো করে বলো। তাড়াতাড়ি কিছু নেই, এত তাড়াতাড়ি কিছু নেই, ঠিক করে বলো। অনলাইন স্টোর হাউস অফ অল একাডেমিক অ্যাওয়ার্ডস লাইক সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রিজ, মার্কশিট। আমরা এগুলো কোথায় জমা করি? স্টোর স্টোর হাউস বলেছে মানে জমা করি। এগুলো কোথায় জমা করি? অনলাইনে, মানে সেভ রাখতে পারি, এখানে জমা করে দিলাম, আমার যখন দরকার তখন সেগুলো ইউজ করতে পারি। তো সোয়ামে কি করা হয়? পড়াশোনা করানো হয়। মানে ওখানে ক্লাস হয়, তোমাকে ভিডিও দেখানো হবে, তুমি পড়াশোনা করবে, পিডিএফ নোট পাবে। ঠিক আছে, এরকম হয়। মানে যে অনলাইন যে পড়াশোনাটা হয় সেটা সোয়াম একটা প্ল্যাটফর্ম, যেখানে এরকম অনলাইন প্ল্যাটফর্ম পড়াশোনা করা হয়। তাহলে এখানে তোমার সার্টিফিকেট এগুলো জমা করা হবে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, লাইব্রেরি মানে তুমি এখানে বই পাবে, এখানে পড়াশোনা করবে। তারপর তা- ডিপোজিট মানে ডিপোজিটরি মানে তো জমা দেওয়া না, জমা করা, ওটা হ্যাঁ। হবে। হ্যাঁ, এটাই হ্যাঁ, হবে। হ্যাঁ। তারপরে ন্যাশনাল একাডেমিক লাইব্রেরি, এটাও সেই লাইব্রেরি। ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, ন্যাড, যেটাকে আমরা শর্ট ফর্মে ন্যাড বলে থাকি, এনএডি। ঠিক আছে, এনএডি ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, মানে ডিপোজিট করা। তুমি যে তোমার একাডেমিক অ্যাওয়ার্ডগুলো যে যা কিছু আছে এখানে আপলোড করে রাখতে পারো, যে যখন তোমার দরকার সেখানে তখন তুমি ওখান থেকে ইউজ করতে পারো। তোমার কাছে হার্ড কপি নেই, মানে হার্ড কপি নেই, তুমি ওইটা দেখাতে পারো। ওই ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরিতে যেটা জমা থাকে সেটা অথেন্টিক মানা হয়। ঠিক আছে, তো এটা ডিএস এর রাইট অ্যান্সার। বলো এটা। কোশ্চেনটা প্রথমে একটু উপরটা পড়ে নাও। সবচেয়ে সহজ কোশ্চেন পিডিএফটা, মানে এরকম কোশ্চেন আসবে আমি আশা করিনি। আগে আসতো, এরকম এরকম ভাবে আসতো না। তো সিম্পলি জিজ্ঞাসা করে নিত, কিন্তু এটা দিয়েছে, কিন্তু সহজ কোশ্চেন। দ্য ইউনিট অফ ডেটা ইনক্রিজ ইন সাইজ ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট। যে ডেটা ইউনিট অফ ডেটাটা থাকে তার সেটাকে স্মলেস্ট থেকে লার্জেস্টে সাজাতে বলেছে। বলো অ্যান্সার দাও।
আর কেউ অ্যান্সার দেবে? দেখো, সবচেয়ে সবার প্রথমে কি হয়, বিট হয়, বিটের পর কি হয়, নিবেল হয়। 1 বিট, তারপরে চার চার চারটে বিট নিয়ে একটা নিবেল হয়। তারপরে বাইট হয়, বিট, নিবেল, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, যেমন পরপর আছে, ঠিক আছে? কেবি, এমবি, জিবি, টিবি, সেটাই এখানে দিয়েছে। আর কিছু? তো এটা রাইট অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল। উইকিপিডিয়া আগের স্যার, বল। আগের এটা একবার ওঠান তো, এটা স্লাইডটা, পুরো কোশ্চেনটা। কোয়েশ্চেনটা কিছু নেই তোমার। ইউনিট অফ ডেটা ইনক্রিজ ইন সাইজ ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট। ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। অ্যাকচুয়ালি দেয়াই আছে, তোমাকে শুধু এই চারটে ড্যাশেতে জিনিসগুলো কোনটা কি হবে ফিল করতে হবে, ঠিক আছে? হয়ে গেছে দেখা? হ্যাঁ স্যার। উইকিপিডিয়া আর ব্লগ, এই দুটো সম্পর্কে কিছু দেয়া আছে, দেখো। Wiki is usually represented in reverse chronological order, whereas blog has a structure determined by content and user. Content and user. Blog is usually personal, someone's opinion, whereas a wiki is usually objective. দাদা 2 নম্বরটা ঠিক হবে না? ব্লগটা হচ্ছে গিয়ে পার্সোনালি, বাকিরা আচ্ছা বলছি। ওই আর উইকিপিডিয়াটা হচ্ছে বুঝতে পারছি না, ওই জায়গাটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। কোনখানটা? সেকেন্ড স্টেটমেন্টে ইউজুয়ালি অবজেক্টিভ বলেছে না উইকিপিডিয়াটাকে, ওই জায়গাটাই একটুখানি কেমন বাধো বাধো লাগছে। ঠিকই আছে। দেখো, উইকি ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্ট রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। উইকিপিডিয়াতে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার এরকম কিছু হয় না। মানে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার মানে হচ্ছে তুমি কোনো কিছু যদি পোস্ট করতে থাকো, যে যে নতুন জিনিসটা সামনে থাকবে, যেমন হোয়াটসঅ্যাপেও যেটা হয়, নতুন জিনিসটা সামনে থাকে, পুরোনো জিনিসগুলো নিচে চলে যায়, যেটা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। যেটা ব্লগে দেখা যায়, ব্লগ যারা ব্লগ পোস্ট করে, ব্লগে কি করা হয়, সে তার নিজের পার্সোনাল, যেটা দ্বিতীয় স্টেটমেন্টে লেখা আছে, ওপিনিয়ন গুলো পোস্ট করতে থাকে। তো সেগুলো আমরা ব্লগ বলি। সেই ব্লগেতে কি হচ্ছে, তোমার যেগুলো নতুন নতুন আপলোড করছে সেগুলো প্রথমে থাকে আর পুরোনো জিনিসগুলো নিচে থাকছে। তো সেইটা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। আর যদি ক্রোনোলজিক্যাল অর্ডার বলতো, তাহলে যেটা প্রথম আপলোড করেছিল সেটা প্রথমে থাকবে, আর যেটা এখন আপলোড করছে সেটা নিচে থাকবে, ঠিক আছে? তো উইকিপিডিয়াতে এরকম কিছু হয় না। উইকিপিডিয়াতে তুমি কন্টেন্ট পাও, ঠিক আছে? আমরা উইকিপিডিয়াতে এরকম পোস্ট হতে থাকে, একটা উইকিপিডিয়ার সাইটে ঢুকলে তুমি অনেক কিছু পাবে এরকম নয়। তোমার একটা উইকিপিডিয়া সাইটে একটাই জিনিস থাকে, মানে উইকিপিডিয়া যেটা সার্চ করছো সেইটার ভিতরে সেইটাই থাকে, সেই অপশনটা। যেমন তুমি যদি সার্চ করো হোয়াট ইজ সুপার কম্পিউটার, উইকিপিডিয়াতে যাও, সেখানে সুপার কম্পিউটার সম্পর্কে লেখা থাকে, তো আর কিছু থাকে না। তো এইটা উইকিপিডিয়াতে এরকম হয় না। আর তারপরে ব্লগ হ্যাজ স্ট্রাকচার ডিটারমাইন্ড বাই কন্টেন্ট অ্যান্ড ইউজার। স্ট্রাকচার ডিটারমাইন্ড বাই কন্টেন্ট না, ব্লগের যে স্ট্রাকচারটা আছে এটা ইউজার, মানে তুমি এই স্ট্রাকচারটা তুমি বানাতে পারবে? আগে বলো, ব্লগের যে তুমি যেখানে ব্লগ পোস্ট করো সেই স্ট্রাকচারটা তুমি বানাতে পারবে? না। না না না, এটা তো হুম। আগে থেকেই তৈরি আগে করা থাকে। থেকেই থাকে, তোমার যেখানে ফটো দেওয়া তুমি সেখানে ফটো দেবে, যেখানে লেখা সেখানে লিখবে। স্ট্রাকচার আগে থেকেই ডিটারমাইন থাকে ব্লগে, তুমি শুধু সেখানে লিখো, তোমার ওপিনিয়ন লিখে দাও, ঠিক আছে? এই জিনিসগুলো করো, কিন্তু যে স্ট্রাকচারটা সেটা আগে থেকে ব্লগে থাকে, মানে ওটা প্রি ডিটারমাইন, যারা বানায় সেরকম। কন্টেন্ট, হ্যাঁ, ব্লগের যে কন্টেন্টটা তুমি ইউজ করতে পারো। এটা ভুল আছে, হ্যাঁ, প্রথমেরটা।
তো রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার হয় না। কেউ যদি ব্লগিং করে সে হচ্ছে কিছু টেমপ্লেটের মধ্যে একটা স্ট্রাকচার চুজ করতে পারে, কিন্তু ওইগুলো তো আগে থেকেই তৈরি থাকে। আগে থেকে সব তৈরি থাকে, তুমি যেখানে যেমন জিনিসটা আছে সেখানে সেইটা করতে পারো। তো ব্লগার ইউজুয়ালি পার্সোনাল ওর সামওয়ান ওয়ান্স ওপিনিয়ন, এইটা জানো তোমরা, হ্যাঁ এটা ঠিক আছে, কারো ওপিনিয়ন গুলো নেওয়া হয়। হোয়ারাজ উইকি ইজ এ অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে উইকিপিডিয়া এখানে যেটা বলতে চাইছে, অবজেক্টিভ বলতে এখানে উইকিপিডিয়াতে কারো পার্সোনাল ওপিনিয়ন নেওয়া হয় না। এখানে উইকিপিডিয়াতে কি হয়, নলেজ নেওয়া হয়, যে হ্যাঁ জিনিস কোনো জিনিস সম্পর্কে যে ইনফরমেশন এখানে রাখা থাকে, ইনফরমেশন দেওয়া হয়, যে হ্যাঁ এই জিনিসটা আমি জানি, তাহলে এখানে উইকিপিডিয়াতে দিতে পারি যে সুপার কম্পিউটার কি, এরকম সুপার কম্পিউটার, হোয়াট ইজ সুপার কম্পিউটার, তুমি উইকিপিডিয়াতে গেলে কিছু লেখা দেখতে পাবো। এটা কি করা হয়, এটা বিভিন্ন মানুষ, কোনো একটা ব্যক্তি হতে পারে বা 4-5 জন মিলেও কি করতে পারে, সেই ইনফরমেশনটা ওখানে দিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে একটা জানার জিনিস ইনফরমেশন এখানে দেওয়া থাকে। হোয়ারাজ উইকি ইজ ইউজুয়ালি অবজেক্টিভ, মানে ইনফরমেটিভ বলতে পারো। ঠিক আছে, মানে নিরপেক্ষতাকে বলছে। হ্যাঁ নিরপেক্ষতাকে বলছে, অবজেক্টিভটাকে বলছে, বায়াসনেস নয়। বায়াসনেস নয় এটা, হ্যাঁ বলতে পারো নিরপেক্ষতা। সাবজেক্টিভ হলে কি হয়, যে বায়াসনেস যেটার দিকে চলে যায় সাবজেক্টিভ অনেক সময়, যে তুমি তোমার মতামতটা লিখবে। এখানে অবজেক্টিভ হচ্ছে বায়াসনেস, সরি বায়াসনেস লেস, বায়াসনেস হবে না এখানে। ঠিক আছে, তো এটা লাস্ট অপশনটা ঠিক আছে। ফায়ার ওয়াল সম্পর্কে লেখা আছে, বলো। কম্পিউটার ফায়ারওয়াল। এত লেট করলে পরীক্ষার হলে প্রচুর প্রবলেম হবে তোমাদের। আর অ্যান্সার দেওয়ার জন্য একটু অপশান ইউজ করবে, মানে অপশানগুলো দেখে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, যাতে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারো। প্রথমে স্টেটমেন্টটা ঠিক না ভুল? Firewall are only available as hardware device and only examine traffic entering a network. দাদা এটা দাদা এটা সফটওয়্যারে সফটওয়্যারে থাকে না? তোমরা বলো কি হবে। পুরো অ্যান্সারটা কি হবে? হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই হতে পারে। যে দুটোই হতে পারে, তাও এখানে ভুল আছে তার মানে। তো ফায়ারওয়াল আর অনলি অ্যাভেলেবেল, অনলি লেখা আছে, শুধু যদি অনলিটা না লেখা থাকতো তাহলে অ্যান্সার ঠিক হতো, কিন্তু শুধু বলেছে অনলি লেখা আছে, তেমন এটা ভুল হয়ে গেছে। হার্ডওয়্যারে শুধু থাকে না, এটা সফটওয়্যারেও থাকে। ঠিক আছে, তো এটা ভুল হয়ে গেছে, এ ভুল হয়ে গেছে, মানে প্রথম অপশন দ্বিতীয় অপশন বাদ। ঠিক আছে, বাদ হয়ে গেছে মানে এবার দেখো তুমি এখানে বুদ্ধি কি করতে পারো, দেখো এবার বাকি এই দুটো অপশনের মধ্যে কিছু একটা অ্যান্সার, দুটোর মধ্যে কেউ কোনো একটা ঠিক হবে তো। এখানে দুটোতেই বি আছে, দুটোতেই ই আছে, বি আর ই তোমার দেখার দরকারই নেই, কারণ এই দুটোতে আছে মানে দুটোই ঠিকই হবে, তুমি কেন করে টাইম নষ্ট করবে। বাকি আছে কি ডি, এবার শুধু দেখো ডিটা কোনটা হবে, তার জন্য ডিটাকে দেখো, ডিটা যদি ঠিক হয় তাহলে সি এর অ্যান্সার হবে, আর ডি যদি ভুল হয় তাহলে বি এরটা অ্যান্সার হবে। তো ডি ফায়ারওয়াল ব্যাকআপ অল ডেটা দ্যাট ইজ ট্রান্সমিটেড অ্যারাউন্ড এ নেটওয়ার্ক। তো ফায়ারওয়াল ব্যাকআপ রাখে অল ডেটা ইন ট্রান্সমিটেড অ্যারাউন্ড এ নেটওয়ার্ক। না। তো ভুল, তার মানে বি এরটা রাইট অ্যান্সার, আর কিছু দেখার আচ্ছা দরকার নেই। দাদা, সি এরটাও তো মানে ঠিক হওয়ার কথা। Firewall will automatically stop all malicious traffic. Firewall is মানে ওটা তো automatic. মানে আননোন যেসব হচ্ছে ওয়েবসাইট আছে সেখানে তো ট্রাফিকটাকে কন্ট্রোল করে, তাই না? অটোমেটিকলি স্টপ করে তো। Firewall will automatically stop all malicious traffic.
হ্যাঁ, এটা ঠিক হওয়ার কথা, কিন্তু অপশানে নেই। ঠিক আছে, অপশানে নেই মানে তোমাকে এটা অ্যান্সার এইভাবেই করতে হবে। সমস্ত রকম যে ম্যালেসিয়াস ট্রাফিকগুলো আছে বা ম্যালেসিয়াস যে ডেটাগুলো আছে সেগুলোকে স্টপ করে দেয় আর আসতে দেয় না, এটা ঠিকই আছে, কিন্তু এখানে তোমার অপশানে নেই মানে কিছু করতে পারবে না তুমি। তুমি ওইগুলো দিতে গেলে তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয় অনেক সময়, ওরা যে অ্যান্সার অ্যান্সার বানিয়ে থাকে সেগুলোতে অনেক সময় এরকম হয়ে থাকে। তো এটা বি এরটা রাইট অ্যান্সার হবে। আজকে লাস্ট কোয়েশ্চেন, ইনপুট আউটপুট ডিভাইস থেকেই আছে। ওসিআর, ওএমআর, আরএফআইডি আর এমআইসিআর। ওসিআর এর ফুল ফর্ম কি? ওসিআর এর ফুল ফর্ম কি? বলো। অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ঠিক আছে, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওএমআর? অপটিক্যাল মার্ক রিডার। রিডার রেকগনাইজার, যে কোনো একটা ওই যেটা থাকতে হয়ে যাবে। আরএফআইডি মনে আছে কারো? আরএফআইডি আমি ওটা অপটিক্যাল মার্ক দেখো, রেকগনাইজেশন হবে না? রেকগনাইজেশনও লেখা থাকে উনি যাতে, অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন। হ্যাঁ, রিডার। রিডার মানে অনেক সময় সেই রেকগনাইজেশন বলতে পারো, রিডারটা লেখা থাকে না ম্যাক্সিমাম জায়গাতেই, রেকগনাইজেশনটা লেখা থাকে। আরএফআইডিটা কি হবে? এটা আমি পড়াইনি, কিন্তু তোমাদের মানে নর্মাল পিডিএফে পড়ানো হয়নি, কিন্তু কোয়েশ্চেন করানোর সময় এটা সম্পর্কে দাদা ভালো রকম ওই ডেটা রেডিও দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি দাদা রেডিও আইডেন্টিফিকেশন। ফ্রিকোয়েন্সি বলেছিলে যে একটা হ্যাঁ, কিছু লাগানো থাকে ইন্ডিকেটর, অ্যান্টেনা ওটা লাগানো দেখে থাকে খুঁজে সেইটা দিয়ে। পাওয়া যায় হ্যাঁ, জিনিসপত্র, খুঁজে ওটা পাওয়া যায়। বলেছিলে। ওইটা হ্যাঁ। আর এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজার। রেকগনাইজেশন এটা। রেকগনাইজেশন। এটা ব্যাংকে দেখা হয়, ব্যাংক। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? এমআইসিআর হচ্ছে ব্যাংক চেক। তো ডিএরটা 2, আর দেখার দরকার নেই, ছেড়ে দাও, অ্যান্সার হয়ে গেল। পরীক্ষা হলে এইভাবে করে দেবে। ঠিক আছে, তারপরে ওসিআর কি হবে? অপটিক্যাল ক্যারেক্টার মানে হচ্ছে তোমার রিডিং ডাইরেক্টলি টু হার্ড কপি ফরম্যাটিং মেটা। রিডিং ডেটা মানে যেটা লেখা থাকে বইয়ে, বইয়েতে যেটা লেখা থাকে, বিশেষ করে ইংরেজিতে হলে ভালো হয়। তো সেটাকে কি করে সফট কপিতে কনভার্ট করে দিতে, মানে ওয়ার্ডে কনভার্ট করে দিতে পারো বলতে পারো। তুমি একটা পেন আছে দেখবে যেখানে ওসিআর এর ছবি আছে, ইনপুট আউটপুট ডিভাইসের যে পিডিএফটা আছে, পেন আছে, পেনটা যদি লেখাটার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তো ওই জিনিসগুলো সফট হতে থাকে, মানে সফট কপিতে কনভার্ট হতে থাকে, মানে কম্পিউটার রিডেবল ফর্ম, তার মানে সফট কপি। ওএমআর হচ্ছে সিস্টেম দ্যাট রিড পেন্সিল অর পেন মার্ক অন পিস অফ পেপার ইন প্রি ডিটারমাইন্ড পজিশন। যে 4টে পজিশন থাকে ওএমআর শিটে, সেইটা পেন বা পেন্সিলে যেখানে মার্ক করা থাকে সেটাকেও আইডেন্টিফাই করে নিতে পারে। আর আরএফআইডি ইউজ অফ মিনিট ইলেকট্রনিক ডিভাইস containing microchip and antenna that can read from distance up to few minutes। মানে ঠিক সামান্য কিছু দূরে থাকলে সে কোথায় আছে সেইটা আইডেন্টিফাই করতে পারে, কত দূরে আছে। আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস বলতে পারি। ঠিক আছে, এটা একটু ভালো করে, যেখানে যেই পিডিএফটা, মানে এটা কোয়েশ্চেনের পিডিএফে আছে, একবার দেখে নিও। দু দু পাতার মনে হচ্ছে লেখা আছে, 1 পাতা বা 2 পাতার মতন, সেখান থেকে দেখে নিও, কারণ এটা ভালো একটা কোয়েশ্চেন আসতে পারে আরএফআইডি থেকে। 20টা হয়ে গেল, মানে দুটো সেট ছিল আজকে, দুটো সেট 7 তারিখে দুটো সেট হয়ে গেছে। তো আইসিটি আজ পর্যন্ত আমরা কাল মানে সেদিন আর আজকে 4টে সেট করে নিয়েছি। এইবারে তো বেশি সেট ছিল না, কতগুলো হবে, 15টা 16টার মতন সেট আছে। আগে একটু 30টা 35টা করে সেট হতো, এখন 15-16টার মতন আছে। আজকে শুধু একটা হবে। এবার একটা কি দুটো সেট হবে? একটা হবে বলছো? একটা সেটেই কাজ শেষ।
একদিকে ভালো, এইদিকে অনেক সেট থাকলে তোমরা অনেক প্র্যাকটিস করতে পারো। কিন্তু তোমরা প্র্যাকটিস করো, তোমাদের অনেক মানে টাইম লাগছে ছোট ছোট কোয়েশ্চেনে। যেমন এই কোয়েশ্চেনটাতেই সলভ করতে এত টাইম লাগার কথাই নয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের অ্যান্সার সলভ করার কথা, তোমাদের সেটাও এত টাইম লেগে যাচ্ছে। তো বাকি সহজ আসলে তো সেলফ ডাউট হচ্ছে, মানে এত পেপার ওয়ানটা অত পড়া হয় না, সত্যি কথা বলতে পেপার টু এর চাপে পড়াই হয় না, এই জন্য কনফিডেন্টলি আনসার দিতে গিয়ে অনেক চিন্তা করতে হয়। এত সেলফ ডাউট কি আছে? যেই এত সহজ সহজ জিনিসগুলোতে যদি সেলফ ডাউট থাকে, তাহলে কঠিন কঠিন জিনিস যখন চলে আসে তখন কি করবে? সেই জন্য ভালো করে ভয় লাগে। জিনিসগুলো মাথায় রেখে দাও। আর অপশন টেস্ট করে অ্যান্সার দেওয়ার মানে ম্যাক্সিমাম সময় অপশন টেস্ট করে অ্যান্সার দেবে, যেমন তাড়াতাড়ি হবে। এতে যেমন আমি দেখে নিলাম ডিএডটা 2 হচ্ছে, আমি আর বাকি কোশ্চেনের অ্যান্সারই কিছু পড়বো না, দেখবো না। যখনই এরকম কি বলবো, মানে চুজ দা, এরকম কি বলে এটাকে, ম্যাচ দা কলম হোক বা যেখানে এরকম অপশন থাকে, সেখানে দেখবে যে এটাতে 4টেই আলাদা আলাদা অপশন আছে। তো তুমি দেখো ডিএডটা, সবার প্রথমে ডিএডটাই আইডেন্টিফাই করবে যে ডিএডটা ঠিক করতে পারছো কিনা। ডিএডটা যদি ঠিক, হ্যাঁ কনফিডেন্সের সঙ্গে ঠিক করে ফেলো, তাহলে কি হবে, এটা তো ডিএডটা হবে। ডিএডটা ঠিক করে নিলে তাহলে আর বাকি কিছু দেখতেই হবে না, এখানে তোমার 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম বেঁচে যাবে। তারপর যদি এরপরেও যদি প্রতিটা পড়ো, তাহলে ওখানে তোমার লস হচ্ছে টাইমে। এইভাবে তাড়াতাড়ি করতে হবে। দাদা এই অপশন গুলো ভালো ছিল, রিপিট হয়নি কোনোটাতেই। হ্যাঁ, রিপিট হতেই পারে। আমি এরকম অপশন থাকলে তো তাড়াতাড়ি করা যেত। হ্যাঁ, এরকম অপশন থাকে, অনেক সময় থাকে অনেক সময় থাকেও না। রিপিট হবে দুটোতেই, ডি দুটোতে আছে, তখন তাহলে বাকি আর একটা দেখবে। ঠিক আছে, এরকম করে করতে থাকবে। কিন্তু যদি হ্যাঁ দেখে ফেলো যে আছে, তাহলে তুমি কেন দেখতে যাবে? আর এবার দেখার জন্য এবার খুঁজে খুঁজে দেখতে গেলে তোমার আবার ওখানে টাইম বেশি নষ্ট হবে। ওই অত নয়, চোখের একবারে অপশন দেখে দিলাম, তোমার মাথায় চলেছে হ্যাঁ এই অপশনটা আলাদা আলাদা আছে। বা তুমি একটা একটা করেই করছো। ওই প্রথমেরটাই দেখছো ওসিআর, ওসিআরটা খুঁজে বার করলে 3-এরটা হচ্ছে। তুমি এখানে দেখো ওসিআর 3-এরটা, তার মানে বাকিগুলোতে নেই। আর কিছু দেখবে না, ডাইরেক্ট অ্যান্সার করে দিয়ে বাইরে আসবে। যদি বাই চান্স টাইপিংয়ে মানে যারা কোশ্চেন সেট করেছে তাদের কোনো প্রবলেমের জন্য এখানে ভুল হচ্ছে, কিন্তু তুমি তো A3 করেছিলে, বাকি কোনোটাতে A3 নেই, তোমার অ্যান্সার ঠিক মানে অ্যান্সার ড্রপ হয়ে যাবে। তো সেখানে তুমি অবশ্যই নাম্বার পাবে, তোমার কোনো ওখানে প্রবলেম হবে না। মানে বাকি আমি যদি বলছি, পরেও যদি ভুল হয়ে থাকে, তো সেটা তোমার কোনো প্রবলেম নেই, কারণ A3 অপশন বাকি 3টেতে কোনোটাতে নেই। এইভাবে টাইমগুলোকে বাঁচাও, এত দেরি করলে হবে না। এত সহজ সহজ আইসিডি কোশ্চেন খুব সহজই হয়ে থাকে, একটা দুটোকে ছেড়ে দিলে মানে 5টার মধ্যে ধরে নাও একটা কঠিন হবে, বাকি 4টে সহজই হয়ে থাকে। আইসিটি লজিক্যাল রিজনিং এর কোশ্চেন এরকম 3-4টে তো সহজ হয়ে থাকে, বাকিগুলো একটা একটা তো কঠিন আসবেই। সে সমস্ত রকম এক্সামে এটা রুলস থাকে, কিছু কোশ্চেন সহজ কিছু কোশ্চেন কঠিন। তো কঠিন কোশ্চেন তো অবশ্যই থাকবে, কিন্তু সহজগুলোতে এত টাইম নষ্ট করলে হবে? সবকটাই মনে হলো যেন উলটপালট এসছে, কমিউনিকেশন আর আইসিটি তে মোটামুটি সবকটাই, একটা না দুটো বাদে বাকি সবকটাই কেমন 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 কোশ্চেন ছিল। এই আইসিটি কমিউনিকেশন সবই কি, সবই কমন কমন মনে হচ্ছে? না না, কেমন কেমন ছিল, কেমন ঘুরিয়ে ঘুরিয়ে কেমন কোশ্চেন ছিল। আর কোথায় প্রথমবারই ঘুরি? আমি বেস এইটের যোগটা মানে প্রথমবারই দেখেছিলাম, আর কোশ্চেনটাও একটু কেমন কেমন ছিল। আচ্ছা, ঠিক আছে, আজকে এখান পর্যন্তই। যে ভালো করে পড়াশোনা করো, আর তোমাদেরকে আমি অ্যান্সার কিটা দিয়ে দেবো। পড়ানো অ্যান্সার কিটা রেডি করা হয়নি, দিয়ে দেবো। তোমরা যারা এখনো এক্সাম দাওনি দিয়ে দাও। 50টা কোশ্চেন আছে, যতগুলো পারো মানে যতগুলো ঠিক হবে ওইটা ভাবার দরকার নেই, কিন্তু এক্সাম দাও। আর হাতে 8 ঘন্টা এই 1 ঘন্টা টাইম নিয়ে এক্সাম দাও, 60 মিনিটে এক্সাম দিতে হবে, এইভাবে টাইম নিয়ে দাও। সারাদিন ধরে এক্সাম দেবো এইরকম করলে হবে না। ঠিক আছে, লেফট হয়ে যাও।